নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বেশ কয়েকদিন বিরতির পরে আজকে আবার আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু যেটা আপনারা থাম্বনেল দেখে বুঝেছেন, যে এই গত 4-5 দিন ধরে আমাদের মিডিয়া হাউসগুলো, সমাজ মাধ্যমে যেরকমভাবে এই চারিদিকে যুদ্ধ 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 পরিবেশ তৈরি করা হয়েছিল, সেই যুদ্ধ অর্থাৎ এই ভারত পাকিস্তান যুদ্ধ, তার পরিণতি কি? দেখুন, এর আগে আমি একটা ভিডিওতে পরিষ্কার বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধ বা আজকের দিনে এই রকমভাবে কোনো সময় চট করে যুদ্ধ লাগে না, এবং এই যুদ্ধ লাগার কতগুলো পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তগুলো কি কি? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এই যে অভিযান, তার পেছনে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা কি পাকিস্তানের মাটিকে দখল করতে চাইছি? না, তা তো একদমই নয়। আমাদের উদ্দেশ্য কি ওই ধরুন লাহোর বা ইসলামাবাদ, সেটাকে দখল করে নিয়ে সেখানে চাষবাস, খেতি ইত্যাদি করা? না, তা তো না। এই ধরুন রাওয়ালপিন্ডি, সেটাকে দখল করে নিয়ে একটা বড় ঝিল তৈরি করা, যেখানে মানুষজন যাবেন, গিয়ে নৌবিহার করবেন বা মাছ ইত্যাদি চাষবাস হবে, সেরকম কিছু? সেটাও তো নয়। বা ধরুন এই করাচি, সেটাকে দখল করে নিয়ে একটা বড় করে বিনোদন পার্ক তৈরি করলাম, যেখানে এখান থেকে লোকেরা যাবে, গিয়ে ঘোরাঘুরি করবে, খেলাধুলা করবে বাচ্চারা, যুবরা, সেরকমও তো নয়। আমাদের তো উদ্দেশ্য এই যে জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানে রয়েছে এবং তারা যে জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাসী তৈরি করে, সেটা যাতে তারা না করতে পারে এবং তাদের এই ঘাঁটিগুলোকে ধ্বংস করা আমাদের মূল উদ্দেশ্য। প্রথমে ঘাত প্রতিঘাত হয়, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, বা সামরিক ভাষায় যেটাকে বলা হয় ক্রাইসিস পিরিয়ড। এই যেমন ধরুন একটা ঘটনা ঘটলো, জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে পেহেলগাঁওতে নিরীহ 26 জন পর্যটককে জঙ্গিরা খুন করলো, এবং তার পরবর্তী সময়ে নানানভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সামরিক বাহিনীর, আমাদের দেশের যে প্রধানরা রয়েছেন, জেনারেলরা রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে ফুল পাওয়ার দিয়ে যে কখন, কিভাবে, কোথায় এর প্রতিঘাত ভারত করবে, তার নির্দিষ্ট সময়সূচি, জায়গা ইত্যাদি তারাই ঠিক করবে, তাদের উপর ছেড়ে দেওয়া হলো। পরবর্তী সময় আমরা দেখলাম ওই 22 তারিখ ঘটনার পরে 7 তারিখ রাত্রির বেলা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 5টি অঞ্চলে এবং পাকিস্তানের 4টি জায়গায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, এই লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এদের যে মেন হেডকোয়ার্টার টাউনগুলো এবং তাদের প্রশিক্ষণ ঘাঁটিগুলো, সেগুলোতে আক্রমণ করলো ভারত, সেগুলোকে ঘুরিয়ে দিল মিসাইল দেগে। এবং এই ঘটনাকে সামনে রেখে পাকিস্তান কিন্তু নিশ্চিতভাবেই তার উত্তর দেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন শহরের সাধারণ মানুষ, তাদের লক্ষ্য করে, সামরিক ঘাঁটি ইত্যাদি লক্ষ্য করে ড্রোন পাঠাতে লাগলো, মিসাইল পাঠাতে লাগলো। একটা জিনিস মাথায় রাখবেন, ভারতবর্ষ কিন্তু যখন এই হামলা করা হয়েছে, কখনোই কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট পাকিস্তানের তাদের নিশানা করেনি প্রথমে, বা এমনভাবে স্পেসিয়াস অ্যাটাক করা হয়েছে যাতে লক্ষ্যবস্তুই একমাত্র টার্গেট করে সেখানেই হিট করা যায়, সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং তার পরবর্তী সময়ে পাকিস্তান যখন এই সাধারণ মানুষ এবং বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো, এয়ারবেসগুলোকে লক্ষ্য করে আক্রমণ করে, তার জবাবে ভারত আক্রমণ শুরু করে। কোথায় করে? সাধারণ মানুষকে কিন্তু ভারত আক্রমণ করেনি। যেটা করেছে সেটা হচ্ছে, পাকিস্তান যে সমস্ত ঘাঁটিগুলোকে ব্যবহার করে এই ড্রোন বা মিসাইলগুলো ছাড়া শুরু করেছিল, সেই জায়গাগুলোকে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে দেয়। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি বন্দরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন শহরগুলো, তাদের যে এয়ারবেসগুলো রয়েছে, সেই এয়ারবেসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করতে থাকে, ধ্বংস করতে থাকে। এই অবস্থা যখন চলছে, এই অবস্থাটাকে কিন্তু বলা হয় ক্রাইসিস পিরিয়ড। অর্থাৎ কেউই পুরোপুরি যুদ্ধে শুরু করতে চাইছে না, প্রত্যেকেই চাইছে নিজেদের সীমানায় থেকে, নিজেদের লাইন অফ কন্ট্রোলের মধ্যে থেকে, যাতে অপরের অঞ্চলে, অপরের সীমানায় ক্ষেপণাস্ত্র পাঠিয়ে বা ড্রোন ইত্যাদি নানান রকমভাবে ক্ষতি সাধন করা যায় এবং তাদের উত্ত্যক্ত করা, যাতে তারা আক্রমণ করে বসে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে। কোনো দেশই সেটা করেনি। এর পরের স্টেজটাই যেটা আসার কথা, সেটা হচ্ছে
প্রি ওয়্যার স্টেজ, অর্থাৎ সামরিক ভাষায় প্রি ওয়্যার স্টেজ কোনটা? প্রি ওয়্যার স্টেজ হচ্ছে যখন সামরিক বাহিনী ট্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে এলওসির দিকে যাবে, সীমানার দিকে যাবে এবং দু দেশের পক্ষ থেকেই সেটা হবে, সেটা হচ্ছে প্রি ওয়্যার স্টেজ। তারপরেই আসে হচ্ছে হট স্টেজ, যেটা পুরোদস্তুর এই গরম আবহাওয়া আমাদের মিডিয়া যেটা তৈরি করতে চাইছে, তৈরি করেছে, বা সমাজ মাধ্যমে বিভিন্ন লোকজন যেটা তৈরি করে বসে আছে অলরেডি, সেইটা আসে যেটা সম্পূর্ণ যুদ্ধ। দেখুন, আগের দিনও আমি বলেছি সম্পূর্ণ মাত্রায় যুদ্ধ আজকের দিনে কিন্তু সেরকমভাবে হয় না, হওয়া সম্ভব না, বিশেষ করে যখন দুটো দেশই নিউক্লিয়ার শক্তিতে বলীয়ান। তার মধ্যে আবার আমাদের দেশ ভারতবর্ষ নিউক্লিয়ার শক্তি আমাদের আছে নিশ্চিতভাবেই, কিন্তু আমরা কিন্তু নো ফার্স্ট ইউজ পলিসি মেনে চলি এবং সেই পলিসিতে আমরা স্বাক্ষর করেছি। ফলে আমরা চাইলেও ট্র্যাডিশনাল ওয়্যার যদি আমরা করিও, আমরা কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন চট করে ব্যবহার করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রতিপক্ষ নিউক্লিয়ার ওয়েপেন আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। অপরদিকে পাকিস্তানের এই অসুবিধা নেই, তারা এই নো ফার্স্ট ইউজ চুক্তি তারা সই করেনি, তারা সেটা মানেনি, ফলে তাদের কোনো বাধা নেই। আর এই পাকিস্তানের মতন একটা দুর্বৃত্ত দেশ, যেই দেশটা মূলত তাদের যদি এই শাসনের পরিকাঠামো দেখি, তিনটে বাহুর ওপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই একটা ত্রিভুজের মতন, যার একটা বাহুতে হচ্ছে সেনা এবং আরেকটা বাহুতে হচ্ছে আইএসআই এবং আরেকটা বাহুতে রয়েছে এই জঙ্গিরা। এই তিনজন মিলেই কিন্তু পাকিস্তানের সরকারকে পরিচালনা করে। আমাদের মতন কিন্তু পাকিস্তানের সরকার পরিচালিত হয় না। খেয়াল করে দেখবেন, আমাদের এখানে সামরিক কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে কিন্তু জেনারেল নেন না, অবশ্যই তারা সামনে থাকেন, তাদেরকে সামনে রেখেই নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, তারাই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। কিন্তু পাকিস্তানে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিলে পাকিস্তানের জেনারেলের ক্ষমতা আছে সেই সিদ্ধান্তকে তারা নাই মানতে পারেন, আবার জেনারেল যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা সরকারের ওপর চাপিয়ে দেওয়া এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা, আমরা দেখেছি এগুলো। এরই আবহাওয়ার মধ্যে এই যখন ক্রাইসিস পিরিয়ড চলছে, সবাই আমরা মনে করতে শুরু করেছি আস্তে 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 এটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে। ক্রাইসিস পিরিয়ডের থেকে আস্তে আস্তে দুটো দেশই প্রি ওয়্যার স্টেজের দিকে যাচ্ছে। হঠাৎই নাটকীয় মোড় এই 10 তারিখে আমরা দেখতে পেলাম। বিকেলবেলা হঠাৎ সমাজ মাধ্যমে ঘোষণা হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ভারত এবং পাকিস্তান দুটো দেশই মৌখিকভাবে সিজফায়ার চুক্তিতে সম্মত হয়েছে। এবং তিনি আরও অনেক কথা লিখেছেন। প্রধানমন্ত্রী মোদিজি, ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তিনি নাকি কথা বলেছেন, সারা রাত্রির ধরে এই দৈত্য চলেছে। আসলে এই দৈত্যটা বেশ কিছুদিন ধরেই চলছিল। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প বা তার ওই ডেপুটি ভান্স তিনি যে শুধু চেষ্টা করেছেন তাই নয়, তাদের দূত হয়ে আরব আমির শাহীর বিদেশমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি ভারতের সঙ্গে কথা বলেছেন। পরবর্তী সময়ে এখান থেকে পাকিস্তানে গেছেন, পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন। কারণ আমেরিকার ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল যে যেরকমভাবে পাকিস্তান বিধ্বস্ত হয়েছে, যেরকমভাবে তাদের বিভিন্ন এয়ারবেসগুলো ধ্বংস হয়েছে, যেরকমভাবে তাদের এয়ার ডিফেন্স সিকিউরিটি যে সিস্টেম, যেটা তারা চায়নার থেকে বেশ কিছু $1000 দিয়ে কিনেছিলেন, সেইটা ধ্বংস হয়েছে। তারপরে আস্তে আস্তে পাকিস্তান চিন্তাভাবনা শুরু করেছিল নিউক্লিয়ার ওয়েপেন্সের ব্যবহার করার কথা। এবং একবার যদি পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্স ব্যবহার করত, ভারতবর্ষের অবশ্যই ক্ষতি হতো। কিন্তু তারপরে যখন ভারতবর্ষ নিউক্লিয়ার ওয়েপেন্স ব্যবহার শুরু করত, তখন কিন্তু সেটা আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, সেটা ছড়িয়ে পড়তো সারা বিশ্বের মধ্যে। ফলে এই নিউক্লিয়ার যুদ্ধ থেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য বিশ্বকে পাকিস্তানকে সংযত করতে বলা হয়। পাকিস্তানের সঙ্গে
দৈত্য শুরু করেন আমেরিকার প্রশাসন, সাথে সাথে ভারতের সঙ্গেও কথা বলা শুরু করে। এরই ফলশ্রুতিতে পাকিস্তানের ডিজিএমও অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি ফোন করেন ভারতের ডিজিএমওকে। কারণ ভারত পরিষ্কারভাবে এটা জানিয়ে দেয় যে তারা তৃতীয় পক্ষের সঙ্গে কোনো আলোচনাতে বসবেন না, এমনকি নিরপেক্ষ কোনো জায়গাতেও তারা বসবেন না। সিজফায়ার নিয়ে যদি কোনো আলোচনা করতে হয় তাহলে পাকিস্তানকেই ফোন করতে হবে এবং পাকিস্তানের থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আসার পরেই তারা এ বিষয়ে চিন্তাভাবনা করবেন। তারই ফলশ্রুতিতে 10 তারিখে 3:35 পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে আমাদের দেশের ডিজিএমওর কথা হয় এবং একটা মৌখিক চুক্তি ঠিক হয়। এবং এটাও ঠিক হয় আগামী 43 ঘন্টা অর্থাৎ আজকে 12টা অবধি দুপুরবেলা দেখা হবে এবং ওই 12টার সময় দু দেশের ডিজিএমও এবং সামরিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বসে আলাপ আলোচনা করবেন, বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া রাখবেন। সম্মত হলে অবশ্যই সিজফায়ার কন্টিনিউ হবে। কিন্তু তার মানে এটা নয় যে এই যে ক্রিটিক্যাল স্টেজ, সেই ক্রিটিক্যাল স্টেজ থেকে এখনই ভারত তার সৈন্য সামন্ত সামরিক বাহিনী যার যেখানে অবস্থান করছিলেন, অর্থাৎ আর্মি, সেটা এয়ারফোর্স হতে পারে, সেটা নৌবাহিনী হতে পারে, কিংবা পদাতিক সৈন্য হতে পারে, তাদেরকে তাদের অবস্থান থেকে এক্ষুনি সরিয়ে নিচ্ছেন। এর মধ্যেই আমরা দেখেছি বিভিন্ন লোক উষ্মা প্রকাশ করেছেন, বিরোধী দলগুলো উষ্মা প্রকাশ করেছেন যে এই রকম একটা জায়গায় পৌঁছানোর পরে কেন আমরা সিজফায়ারটাকে মান্যতা দিলাম তাদের কথায়। আদতে এটা বুঝতে হবে পাকিস্তানের কিন্তু হারানোর কিছু নেই। একটা ভিখারি দেশ, একটা রোগ স্টেট, তাদের সারা বছর ধরে যুদ্ধ করলে বা 6 মাস ধরে যুদ্ধ করলে যা ক্ষতি হবে, আমরা উন্নয়নশীল দেশ যেখানে আমরা অর্থনীতিতে ধীরে ধীরে এগিয়ে চলেছি, আগামী দিনে 5ম থেকে 4র্থ জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিটা আমাদের সব থেকে বেশি হবে। ফলে একটা দায়িত্বশীল দেশ হিসেবে আমার মনে হয় এই সিদ্ধান্ত সঠিকভাবেই গ্রহণ করা হয়েছে, যেখানে পাকিস্তানের থেকে কোনো প্রস্তাব এসছে সিজফায়ারের, অবশ্যই সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো এবং সেই সিদ্ধান্তর ওপর দাঁড়িয়ে আলাপ আলোচনা করে যদি কোনো দাবি দেওয়ার মাধ্যমে এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা যায় তাহলে আমাদের দেশের মঙ্গল। মাথায় রাখতে হবে ভারতবর্ষ কিন্তু এমনি যুদ্ধবিরতির এই চুক্তিপত্রে এমনি সই করবে না। নিশ্চিতভাবেই বেশ কিছু দাবি দেওয়া থাকবে। হতে পারে পিওকে সংক্রান্ত দাবি দেওয়া, হতে পারে যে সমস্ত জঙ্গি পূর্ববর্তী সময় আমাদের দেশে নানান রকম ঘটনা ঘটিয়েছেন, হাফিজ সাইদ ইত্যাদি যারা রয়েছেন, ওই মেহমুদ কি আজহার, এই ধরনের লোক যারা রয়েছেন, জঙ্গি যারা রয়েছেন, তাদেরকে প্রত্যার্পণের কথা বলতে পারেন, দাউদ ইব্রাহিমের প্রত্যার্পণের কথা বলতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই পাকিস্তানের মাটিতে যে জঙ্গি কার্যকলাপ হয় সেই কার্যকলাপ যাতে আর না হয় সেদিকেও তারা কিন্তু অবশ্যই পাকিস্তানকে দৃষ্টি দিতে বলবেন। এগুলো মানলেই তবে হয়তো সিজফায়ার চুক্তিতে ভারত সই করবে, নচেত কি হবে, কি তারা অপশান দেবে, কি নিয়ে ডিসকাস করবে, অবশ্যই আমাদের জানার কথা নয়। আমার ধারণা এগুলোই হয়তো ভারতের পক্ষ থেকে রাখা হবে। মানবে কি না মানবে পাকিস্তান সেটা তাদের ব্যাপার, কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন প্রগতিশীল দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে ভারত যে এই সিজফায়ার নীতির সমর্থনে এগিয়ে এসছে, সেই জন্য অবশ্যই করে ভারতের যারা কূটনৈতিক কার্যকলাপ দেখেন সেই সমস্ত লোকেদের এবং নেতৃত্বকে সাধুবাদ জানাতেই হয়। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।